Dear students, now we are starting counter current exchange in ভাষা রেক্টা। আমরা যা পড়লাম এর আগে ক্লাসে যে ভাষা রেক্টার ইজ কাজ কি, এরা হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ করছে। ইট ইজ কল্ড দ্য কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। Two special feature of the renal medullary blood flow that contribute to preservation of the high solute concentration, medullary concentration gradient কত আপ টু দি 1200 থেকে 1400 হচ্ছে এবং এটাকে প্রিজার্ভড হচ্ছে ফর প্রোডাকশন অফ দি ইউরিন। একটা কনসেন্ট্রেটেড অর ডাইলুট ইউরিন এই তৈরি করার জন্য আমার মেডুলারি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটাকে আমাকে প্রিজার্ভ করতে হচ্ছে এবং দুটো স্পেশাল ফিচারের জন্য এই মেডুলারি কনসেন্ট্রেশন ইজ প্রিজার্ভ। নাম্বার ওয়ান is the low medullary blood flow. Medullary blood flow is very low, is 5%, আমরা আগের ক্লাসে বলেছি, which is sufficient to supply metabolic need. এই 5% medullary blood flow is sufficient for supply of the metabolic need to the tissue, but helps to minimize the solute loss. এই যে 5% blood flowটা আমাকে metabolic needটাকে সাফিসিয়েন্ট হচ্ছে, বাট সলিউটটাকে প্রিজার্ভ করছে অ্যান্ড সলিউট লসটা হচ্ছে না from the medullary interstitium. And number 2 is the এই সলিউট প্রিজার্ভেশনের জন্য মেডুলারি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা প্রিজার্ভ হচ্ছে। নাম্বার 2, ভাষা রেক্টা সার্ভস অ্যাজ কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। ভাষা রেক্টা আমার কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জারের কাজ করছে অ্যান্ড মিনিমাইজিং ওয়াশ আউট অফ দি সলিউট ফ্রম দি মেডুলারি ইন্টারস্টিশিয়াম, and as ভাষা রেক্টা is completely permeable to both water and solute. আমরা জানি যে ভাষা রেক্টা is completely permeable to water and solute. হেল লুপ বা তোমার রেনাল টিউবুলে ডিফারেন্ট পার্ট আছে, ডিফারেন্ট টাইপ অফ পারমিয়াবিলিটি আছে, বাট ভাষা রেক্টা is completely permeable to water and solute, and this causes the helps in as acts for acting as a counter current exchanger. Steps of the counter current exchange. Number 1, as the blood of the vasa lecta descend into gradually hyperosmolar medulla, hyperosmolar medulla মধ্যে ভাষা রেক্টা এন্টার করছে এবং এটা ডিসেন্ড হচ্ছে অ্যান্ড টুয়ার্ড আপ টু দি পাপিলা অ্যান্ড ইট বিকামস প্রোগ্রেসিভলি মোর কনসেন্ট্রেটেড। তাহলে এর ফ্লুইডটাও ভাষা রেক্টার মধ্যে যে আমরা ব্লাড রয়েছে সেটাও প্রোগ্রেসিভলি কনসেন্ট্রেট হচ্ছে। কীভাবে করছে? বাই দি সলিউট এন্ট্রি ফ্রম দি ইন্টারস্টিশিয়াম। যেহেতু হাইপারঅসমোলার মেডালার মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে এখানে সলিউট এন্ট্রি হচ্ছে, কারণ ইট ফ্রিলি পারমিয়েবল টু সলিউট, অ্যান্ড যেহেতু হাইপারঅসমোলার মেডালার মধ্যে দিয়ে যাচ্ছে ওয়াটার ফ্রম দি ভাষা রেক্টা টু ইন্টারস্টিশিয়াম চলে যাচ্ছে। এখানে কিন্তু অ্যাকোয়াপোরিন 1 আছে। আমরা অ্যাকোয়াপোরিন 1 কোথায় দেখেছিলাম? অ্যাকোয়াপোরিন 1 দেখেছিলাম হচ্ছে আমরা তোমার প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল অ্যান্ড অলসো দি ডিসেন্ডিং লিম্বে আমরা অ্যাকোয়াপোরিন 1 দেখেছিলাম। এখানেও আমার অ্যাকোয়াপোরিন 1 আছে এবং ইট ইজ হাইলি পারমিয়েবল টু ওয়াটার। কনসেন্ট্রেশন অফ দি ব্লাড মে রিচ আপ টু দি 1200 মিলিঅসমোল পার লিটার অ্যাট দি টিপ অফ দি লুপ। তাহলে ভাষা রেক্টা যখন তোমার মেডুলার ভিতরে এন্ট্রি করছে তাহলে এটা হাইপারঅসমোলার মেডুলা এবং সো সলিউট এন্টার্স উইদিন ভাষা রেক্টা অ্যান্ড ওয়াটার কামস আউট ফ্রম দি ভাষা রেক্টা বাই দি অ্যাকোয়াপোরিন 1. নাম্বার 2, অ্যাজ ভাষা রেক্টা ডিসেন্ড টুয়ার্ড দি কর্টেক্স। এবার নাম্বার 2 হচ্ছে অ্যাসেন্ড টুয়ার্ড দি কর্টেক্স। এবার অ্যাসেন্ডিং লিম্বটা কী হচ্ছে? ওপর দিকে এন্ট্রি হচ্ছে, ভাষা রেক্টা ফ্রম মেডুলা টু কর্টেক্সের দিকে যাচ্ছে অ্যান্ড ইট ইজ প্রোগ্রেসিভলি লেস কনসেন্ট্রেটেড। এবার হচ্ছে কী হচ্ছে? মেডুলার অ্যাট দি টিপে 1200 এবং ওপরে আপ টু দি অ্যাট দি এন্ড এটা 300 মিলিঅসমোল পার লিটার। সো এরা প্রোগ্রেসিভলি লেস কনসেন্ট্রেটেড মেডুলার দিকে এগোচ্ছে অ্যান্ড দিস কজেস সলিউট ডিফিউজেস ব্যাক টু দি ইন্টারস্টিশিয়াম। তাহলে ভাষা রেক্টার ডিসেন্ডিং লিমে কী হলো? আমরা অনেক সলিউট ঢুকেছে এবং ওয়াটার বেরিয়ে গেছে, তাহলে অ্যাট দি টিপে হচ্ছে হাইপারঅসমোলার 1200 মিলিঅসমোল আপ টু দি, বাট এইটাই যখন অ্যাসেন্ডিং লিমে ঢুকছে তাহলে এখান থেকে যেহেতু মেডুলাটা কম্পারেটিভলি হাইপোঅসমোলার, সো এখানে সলিউট বেরিয়ে যাচ্ছে, আবার ওয়াটার মুভস ইনটু দি ভাষা রেক্টা ফ্রম দি ইন্টারস্টিশিয়াম থেকে ভাষা রেক্টা মেডুলারি ইন্টারস্টিশিয়াম থেকে ভাষা রেক্টাতে তোমার ওয়াটার মুভ করছে। কীভাবে হচ্ছে দেখে নিই ছবিটা, দেখো। দিস ইজ দি ভাষা রেক্টা অ্যান্ড দিস ইজ দি ভাষা রেক্টা অ্যান্ড দিস ইজ দি মেডুলারি ইন্টারস্টিশিয়াম। তো যখন আমার মেডুলারি ইন্টারস্টিশিয়ামে ডিসেন্ডিং লিম্বটা নামছে তখন দেখো 300, 600, 800, 1200 এই হাইপারঅসমোলার যত নিচের দিকে যাচ্ছে তত হাইপারঅসমোলার গ্রেডিয়েন্ট ইন্টারস্টিশিয়ামে পাস করছে। সো ওয়াটার পাসেস ফ্রম দি ভাষা রেক্টা টু ইন্টারস্টিশিয়াম অ্যান্ড সলিউট দেন এন্টার্স
from the solute enters, এখানে ছবিটা ভুল হয়েছে, solute enters from the water passes from the vasa recta to এখানে দেখো যে যখন এই মেডুলারি ইন্টারস্টিশিয়াম 300, 600, 800, 1200 এখান দিয়ে ভাসা রেক্টাটা এন্টার করছে আপ টু দি টিপ, সেখানে ওয়াটার যেহেতু হাইপার অসমোলারের মধ্যে যাচ্ছে, কাজেই হাইপার অসমোলারের জন্য এখান দিয়ে ওয়াটার বেরিয়ে আসে বাই অ্যাকোপরিন 1 এবং সলিউট এন্টার করছে উইদিন দি ইন্টারস্টিশিয়াম, যেহেতু মেডুলাতে অনেক সলিউট বেশি আছে। এবার এই অ্যাট দি টিপ এটা 1200 ভাসা রেক্টার অসমোলারিটি 1200 মিলি অসমোল অবধি হয়ে গেল। এবার এটা যখন অ্যাসেন্ডিং লিমে উঠছে, তার মানে এই 1200 মিলি অসমোল অ্যাসেন্ডিং লিমে উঠছে, কিন্তু এখানে কম্পারেটিভলি আস্তে আস্তে করে আমার মেডুলারি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কমে যাচ্ছে। সো water enters within the from medullary interstitium to the vasa recta and solute exit from the medullary interstitium to from vasa recta to medullary interstitium. এবার কটা পয়েন্ট আমরা দেখে নিই। Thus, there is very little net gain or loss of the water and solute. তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ডিসেন্ডিং লিমে ওয়াটার বেরিয়ে যাচ্ছে এবং সলিউট এন্টার করছে, যেহেতু হাইপার অসমোলারের মধ্যে দিয়ে ঢুকছে। আবার অ্যাসেন্ডিং লিমে কী হচ্ছে, ওয়াটার এন্টার করছে, সলিউট বেরিয়ে যাচ্ছে। তাহলে কী হচ্ছে, যে ইজ নেট very little net gain or loss of the water and solute. So we can say that the vasa recta do not create medullary concentration gradient, but they prevent it from being dissipated. যে এই যে medullary concentration gradient তৈরি করেছিল কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার, কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার দিয়ে বা হেনলেন লুপ, এটা ভাসা রেক্টা প্রিজার্ভ করছে এবং এটা যাতে ডেসিপেটেড, যাতে নষ্ট না হয়ে যায়, এটাকে প্রিজার্ভ করছে। if ভাসা রেক্টা ওয়ার স্ট্রেট ভেসেল, যদি আমরা ভাসা রেক্টা যদি এখন লুপের মতো না হতো, হেনলেন লুপের মতো না হতো, স্ট্রেট বেরিয়ে যেত একদি পিরামিড দিয়ে, তাহলে কী হতো, 1200 মিলি অসমোল আদি টিপে হয়েছিল, এই 1200 মিলি অসমোল আমার বেরিয়ে চলে যেত, ভাসা রেক্টা বেরিয়ে চলে যেত, যে 1200 মিলি অসমোল নিয়ে ফ্লুইড নিয়ে বেরিয়ে চলে যেত। তাহলে হাইপার অসমোলার ফ্লুইড উড বি ড্রেনড আউট লিডিং টু দি লস অফ দি মেডুলারি কনসেন্ট্রেশন, তাহলে আর মেডুলারি কনসেন্ট্রেশন প্রিজার্ভ হতো না। ইন অ্যাসেন্ডিং লিম্ব অফ দি ভাসা রেক্টা, এবার দুটো পয়েন্ট তোমরা খেয়াল করো যে অ্যাসেন্ডিং লিম্ব অফ দি ভাসা রেক্টাতে কী আছে, এর কলোয়েডাল অসমোটিক টেনশন আছে, সো ইট ড্রজ দ্য ওয়াটার অ্যান্ড হুইচ ইজ হেল্প বাই দি গ্র্যাজুয়ালি ডিসেন্ডিং মেডুলারি কনসেন্ট্রেশন। অ্যাসেন্ডিং লিমে কী হচ্ছে, মেডুলারি কনসেন্ট্রেশন 1200 থেকে আস্তে আস্তে কমছে, 600, 800, 800, 600, 300 এরকমভাবে কমে যাচ্ছে। সো এখানে মেডুলারি কনসেন্ট্রেশন ভাসা রেক্টার যে কোলোয়েডাল অসমোটিক টেনশন, ওয়াটার যেমন ড্র করতে চাইছে, আবার মেডুলারি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কম বলে তারা এই ড্রটাকে হেল্প করছে। বাট ইন ডিসেন্ডিং লিমে কী হচ্ছে, এখানেও কোলোয়েডাল অসমোটিক টেনশনে কী হচ্ছে, ওয়াটার রিঅবজার্ভ করার চেষ্টা করছে, বাট মেডুলারি হচ্ছে হাইপার অসমোলার, সো ভাসা রেক্টা থেকে ওয়াটার বেরিয়ে যাচ্ছে। এখানে একটা অপোজিট এফেক্ট হওয়ার জন্য ওয়াটার যতটা বেরিয়ে যাচ্ছে অ্যাট দি ডিসেন্ডিং লিম, তাহলে মোর ওয়াটার এন্টার্স অ্যাট দি অ্যাসেন্ডিং লিম দ্যান দি ওয়াটার কামিং আউট ফ্রম দি ডিসেন্ডিং লিম। তো ডিসেন্ডিং লিমে যতটা ওয়াটার বেরিয়ে যাচ্ছে তার সাথে অ্যাসেন্ডিং লিমে অনেক বেশি ওয়াটার ঢুকছে। Furthermore, the process of the gaining and losing of the solute by the blood in the vasa recta will require time. এই যে passing of the water and solute, এটাতে অনেকটা টাইম লাগছে, অ্যান্ড ডিউ টু দি কন্টিনিউয়াস ফ্লো, ভাসা রেক্টা তো স্ট্যাগনেন্ট ফ্লো ওয়াটার না, যেটা দাঁড়িয়ে থাকবে, সব অ্যাবজর্পশন হবে, তার ওয়াটার বেরোবে, তারপর আবার সেটা চলতে শুরু করবে, তা তো না, কন্টিনিউয়াস ফ্লো, এই ইকুইলিব্রিয়ামটা কখনোই হচ্ছে না, দিস ইকুইলিব্রিয়াম নেভার রিচ। অ্যান্ড ডিউ টু দি ল্যাক অফ দিস ইকুইলিব্রিয়াম, এই ইকুইলিব্রিয়ামটা যেহেতু ল্যাক আছে, অ্যান্ড ডিউ টু দি ডোনান এফেক্ট, ভাসা রেক্টা অলওয়েজ ক্যারিজ আউট সাম সলিউট, এটা একটু বেশি সলিউট নিয়ে বেরিয়ে যাচ্ছে। অ্যান্ড সো যেটা ভাসা রেক্টা থেকে বেরিয়ে যাচ্ছে, এটা ধরো 300 মিলি অসমোল ভাসা রেক্টা অ্যাট দি এন্ট্রি, যখন ডিসেন্ডিং লিমটা যখন ফার্স্ট স্টার্ট করেছিল 300 মিলি অসমোল, যখন বেরিয়ে যাচ্ছে অ্যাসেন্ডিং লিম, সেটা হচ্ছে 350 মিলি অসমোল, একটু বেশি সলিউট নিয়ে বেরিয়ে যাচ্ছে, যেহেতু ইকুইলিব্রিয়ামটা আমার হচ্ছে না। এবার আমরা দুটো পয়েন্ট পড়বো, একটা হচ্ছে অব্লিগেটরি ইউরিন ভলিউম। হোয়াট ইজ অব্লিগেটরি ইউরিন ভলিউম? ইট ইজ দি মিনিমাম ভলিউম অফ দি ইউরিন মাস্ট বি ক্রিয়েটেড বাই দি কিডনি টু রিড দি বডি অফ ওয়েস্ট প্রোডাক্ট অফ মেটাবলিজম অ্যান্ড আয়ন্স দ্যাট আর ইনজেস্টেড।
আমাদের বডিতে যে বিভিন্ন মেটাবলিক প্রসেসে যে ওয়েস্ট প্রোডাক্টটা তৈরি হচ্ছে এবং বিভিন্ন আয়ন আমরা যেটা ইনজেস্ট করছি সেইটাকে বের করতে যে মিনিমাম ভলিউম অফ দি ইউরিন আমার দরকার। তাহলে কী হচ্ছে, ইন 70 kg পার্সেন্ট সলিউট মাস্ট বি এক্সক্রিটেড 300 মিলি, সারাদিনে তার 600 মিলিঅসমোল সলিউট তৈরি হচ্ছে। এটা হচ্ছে মিনিমাম ভলিউম অফ দি সলিউট। এইটাকে আমাকে বের করতেই হবে, নাহলে এটা আমার বডির মেটাবলিজম হ্যাম্পার্ড হবে। এবং ম্যাক্সিমাম কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি অফ দি কিডনি কত, 1200 মিলিঅসমোল পার লিটার। তাহলে আমার মিনিমাম ইউরিনটা কত, অব্লিগেটরি ইউরিন ভলিউম কত, যে পরিমাণে ইউরিন আমার হতেই হবে ফর মেনটেনিং হোমিওস্ট্যাসিস, এটা কি হতে হবে, দ্যাট ইজ অব্লিগেটরি ইউরিন ভলিউম 600/1200 মানে 1200 ইজ ইকুয়াল টু 0.5 লিটার পার ডে, মানে হাফ লিটার ইউরিন আমার প্রতিদিন দরকার তৈরি করা ফর এক্সক্রিটিং দি 600 মিলিঅসমোল ওয়েস্ট প্রোডাক্ট। তাহলে আমার অব্লিগেটরি ইউরিন ভলিউম কত, 0.5 লিটার, যে হাফ লিটার আমার 500 মিলিলিটার ইউরিন আমার প্রত্যেক দিন দরকার। এবার একটা প্রবলেম যে হচ্ছে, ইফ ইউ ড্রিঙ্ক 1 লিটার অফ দি সি ওয়াটার। আমরা কিছুদিন আগে দেখলাম যে খবরে পড়লাম যে একটা লোক 35 দিনের মতো সমুদ্রে ভেসেছিল, তারপর তাকে উদ্ধার করা হলো। তো সেই লোকটা যদি সমুদ্রের জল রোজ 1 লিটার করে খেলো, তাহলে প্রবলেমটা কী হতো? আমরা যদি 1 লিটার সমুদ্রের জল খাই, যে সোডিয়াম ক্লোরাইড, আমরা কি জানি, সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন of the NaCl concentration of sea water is 3 to 3.5%। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন, এবং এটা অসমোটিক্যালি এটা হচ্ছে 1200 মিলিঅসমোল পার লিটার। সো ম্যাক্সিমাম কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি অফ দি কিডনি maximum concentrating ability of the kidney 1200 মিলিঅসমোল পার লিটার। সো 1 লিটার ইউরিন মাস্ট বি প্রডিউস টু এক্সক্রিট 1200 মিলিঅসমোল সি ওয়াটার NaCl। তাহলে সমুদ্রের জলের 1200 মিলিঅসমোল, 1 লিটার সমুদ্রের জলে 1200 মিলিঅসমোল তোমার NaCl আছে। এই NaClটাকে আমাকে বের করার জন্য আমার কি করতে হবে, 1 লিটার ইউরিন দরকার, কারণ ইউরিনের কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি হচ্ছে 1200 মিলিঅসমোল পার লিটার। আবার আমার বডির যে 24 ঘন্টার যে এক্সক্রিট প্রোডাক্ট, ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়, সেটা হচ্ছে 600 মিলিঅসমোল, তার জন্য 0.5 লিটার ইউরিন আমার দরকার। তাহলে একটা লোক যদি সারাদিনে 1 লিটার সমুদ্রের জল খায়, তাহলে তার কী হচ্ছে, তার ইউরিন দরকার হচ্ছে 1 লিটার সমুদ্রের জলের জন্য 1 লিটার ইউরিন বেরোচ্ছে, তার যে 1200 মিলিঅসমোল সোডিয়াম ক্লোরাইড বের করার জন্য। আবার তার বডির যে মেটাবলিজমের জন্য 600 মিলিঅসমোল ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটার জন্য আবার 0.5 লিটার ইউরিন দরকার। তাহলে 1 লিটার সমুদ্রের জল খেয়েছে, কিন্তু ইউরিন বেরোচ্ছে হচ্ছে 1.5 লিটার, 1 + 0.5 মানে 1.5 লিটার। সো দেয়ার উইল বি ডিহাইড্রেশন। তাহলে সমুদ্রের জল যদি আমরা সমুদ্রে কেউ থাকে, সেই ভদ্রলোক যদি সমুদ্রের জল খেত, তাহলে কী হতো, তার তোমার ডিহাইড্রেশন হতো। কিন্তু সে সমুদ্রের জল খায়নি, সে বৃষ্টির জল খেয়েছে। তুমি খবরে দেখবে, খবরে বলা হয়েছিল সে বৃষ্টির জল খেয়ে অতদিন ছিল। তাহলে তার বুদ্ধি আছে যে সে সমুদ্রের জল খেলে সে ডিহাইড্রেশন হয়ে যেত এবং মরে যেত, সে খায়নি। সো 1 লিটার সমুদ্রের জল খেলে আমাদের 1.5 লিটার ইউরিন প্রতিদিন তৈরি হবে। সো আমরা ডিহাইড্রেশন হয়ে মরে যাব। থ্যাংক ইউ।